আসসালামু আলাইকুম। গত সেমিস্টারে আমরা কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন 1 শিখেছিলাম। এই সেমিস্টারে তৃতীয় সেমিস্টারে আমরা কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন 2 নিয়ে কথা বলবো। আজকে আমার কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন 2 এর প্রথম ক্লাস, যার সাবজেক্ট কোড 28552 এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের একটা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির এটা একটা সাবজেক্ট। এটার প্র্যাকটিক্যালের টোটাল 3টা পিরিয়ড আছে এবং 1 ক্রেডিটের সাবজেক্ট। আজকে আমরা যা শিখব, এর যে প্রথম অধ্যায় আছে ক্রিয়েট এ লোগো ডিজাইন ইউজিং পেন অ্যান্ড শেপ টুল, ক্রিয়েট এ ক্যাশ মেমো। আজকে আমরা শিখব ক্রিয়েট এ লোগো ইউজিং পেন অ্যান্ড শেপ টুল। শেপ টুল ব্যবহার করে এবং পেন টুল ব্যবহার করে কিভাবে আমরা একটা লোগো ডিজাইন করতে পারি। এক্ষেত্রে লোগো ডিজাইনের ক্ষেত্রে আমরা জানি এখানে বলেছে আইডেন্টিফাই অ্যাপ্রোপ্রিয়েট সফটওয়্যার। কোনো একটা সফটওয়্যার যদি আমরা ব্যবহার করছি, অ্যাপ্রোপ্রিয়েট সফটওয়্যার হচ্ছে লোগো ডিজাইনের জন্য অ্যাডোবি ইলাস্ট্রেটর। অ্যাডোবি ইলাস্ট্রেটর অ্যাপ্রোপ্রিয়েট কারণ অ্যাডোবি ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আমরা ভেক্টর গ্রাফিক্স পাই এবং ভেক্টর গ্রাফিক্স প্রায় ৬৭,০০০ গুণ পর্যন্ত জুম করা যায়, তবু ফাটে না। রাস্টার এবং ভেক্টরের মধ্যে পার্থক্য হচ্ছে রাস্টারে পিক্সেল বেসড, কিন্তু ভেক্টর পিক্সেল বেসড নয়। ভেক্টর হচ্ছে সলিড, যাকে ৬৭,০০০ গুণ পর্যন্ত জুম করা যায়। সুতরাং আমাদের লোগো হচ্ছে খুবই ছোট টাইপের হয়, কিন্তু সেটা হতে হবে সলিড। আমরা এর জন্য অ্যাপ্রোপ্রিয়েট সফটওয়্যার হিসেবে আইডেন্টিফাই করলাম অবশ্যই অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমরা এই ডিজাইনটা তৈরি করব। তারপর বলেছে ক্রিয়েট এ নিউ ডকুমেন্ট অ্যান্ড অ্যাড সেট আপ অ্যাজ পার রিকোয়ারমেন্ট। আমরা একটা নতুন ডকুমেন্ট তৈরি করব, সেক্ষেত্রে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর অন করব এবং অ্যাডোবি ইলাস্ট্রেটরের ফাইল থেকে নিউতে যাব। ফাইল থেকে নিউতে যাওয়ার পর আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের একটা নতুন ডকুমেন্ট ওপেন করব। এই নতুন ডকুমেন্টের ক্ষেত্রে আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে। সেই বিষয়টা হচ্ছে তার নাম আমি প্রথমে দিলাম লোগো ডিজাইন, ঠিক আছে। লোগো ডিজাইনের পরে তার ওয়েট এবং হাইট ধরে নিলাম 1000 পিক্সেল বা 1000 পিক্সেল বা 500 পিক্সেল বা 500 পিক্সেল। আপনার পছন্দ মতো আপনি যে কোনো একটা পিক্সেল নিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু হাইট এবং ওয়েট সমান রাখলাম। যদি লম্বা লোগো হয় সেক্ষেত্রে আমরা ওয়েটটা একটু বড় রাখলাম, হাইটটা একটু কম রাখলাম, সেটাও হবে। যেমন 1000/800 এভাবে নেওয়া যেতে পারে। এইটা অবশ্যই পিক্সেলে রাখতে হবে, যেহেতু আমাদের হিসাব হয় পিক্সেলে, অবশ্যই আমরা পিক্সেলে রাখবো। ব্লিড রাখবো না, আউটপুট নিব একটা। এক্ষেত্রে আমাদের একটা বিষয় থাকবে RGB কালার মোড রাখতে হবে, কারণ আমরা জানি ডিজিটাল কন্টেন্টের ক্ষেত্রে RGB কালার মোড হয়। যদি কোনো কিছু প্রিন্ট এলিমেন্ট হতো আমরা রাখতাম সেখানে CMYK কালার। RGB হচ্ছে রেড গ্রিন ব্লু, যা ডিজিটাল মিডিয়ার ক্ষেত্রে ব্যবহার হয়। ডিজিটাল মিডিয়া মানে যে মিডিয়াগুলো, যেই বিষয়গুলো আমরা, যেই কাজগুলো আমরা শুধুমাত্র বিভিন্ন জায়গায় ব্যবহার করি, শুধুমাত্র দেখি আর কি, সোশ্যাল মিডিয়াতে, আমাদের ফেসবুকে, ইউটিউবে, অন্যান্য জায়গাগুলোতে বা আমাদের ওয়েবসাইটে প্রদর্শন করি, সেইগুলো হলো ডিজিটাল কন্টেন্ট। যেমন ফেসবুকের ব্যানার, ফেসবুকের ইমেজ, তারপরে হচ্ছে ওয়েবসাইটের ব্যানার, ওয়েবসাইটের লোগো, এই জিনিসগুলো হলো ডিজিটাল মিডিয়া। আবার যে জিনিসগুলো আমরা প্রিন্ট করি, যেমন প্রিন্ট করার জন্য কোনো একটা ব্যানার প্রিন্ট করলাম, একটা আমাদের বিজনেস কার্ড প্রিন্ট করলাম, সেই প্রিন্টের ক্ষেত্রে আমাদের কিন্তু CMYK কালার ব্যবহার করতাম। কিন্তু আমরা যেহেতু এটা ডিজিটাল কন্টেন্ট, যেহেতু লোগো একটা ডিজিটাল বিষয়, সুতরাং এটাকে আমরা RGB কালার ব্যবহার করবো এবং হাইয়ে রাখবো রেজুলেশনটা। এবং আমি ক্রিয়েটে ক্লিক করলাম, তাহলে 1000/800 পিক্সেলের একটা নতুন আমাদের ডকুমেন্ট ওপেন হবে। এখন আমার বিষয় হচ্ছে লোগো ডিজাইন করতে হলে আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে। এই বিষয়গুলোর মধ্যে প্রধান বিষয় হচ্ছে লোগোর একটা ইউনিক নাম থাকবে, প্রত্যেকটা লোগোর একটা ইউনিক নেম থাকবে। তাহলে আমি একটা নতুন টেক্সট ফাইল নিই। লোগো ডিজাইনের ক্ষেত্রে 1 নম্বর হচ্ছে লোগো নেম, তাহলে লোগো নেম থাকবে। তারপর হচ্ছে লোগোটা ব্র্যান্ডিং লাগবে। ব্র্যান্ডিং মানে কি রিলেটেড লোগো, এটা কোন ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করবে, কোন বিষয়টাকে রিপ্রেজেন্ট করবে সেটা লাগবে। সে ব্র্যান্ডিংয়ের সাথে আমাদের আইকন কিন্তু ব্র্যান্ডিংয়ের সাথে রিলেটেড, কারণ আমরা যে আইকনটা ডিজাইন করব সেটা আসলে কাকে রিপ্রেজেন্ট করবে, তাহলে একটা আইকন লাগবে। এবং লোগোর কিছু স্লোগানও
থাকে। এটা হচ্ছে লোগো ডিজাইন করার জন্য আমাদের যে এলিমেন্টগুলো আমাদের দরকার। বাকি আরও এলিমেন্ট আছে, সেটা হচ্ছে লোগোর কোন কালার হবে, 2 নম্বর হচ্ছে লোগোটা কোন ফন্টের হবে। তাহলে এই যে লোগো নেম, ব্র্যান্ডিং, স্লোগান, এগুলো আমাদেরকে কে দিবে? এগুলো আমাদেরকে ক্লায়েন্ট দিবে। বড় করলাম যাতে সবাই বুঝতে পারে। তাহলে ক্লায়েন্ট আমাদের কি দিবে? কোনো একটা লোগোর নাম দিবে, লোগোটা ব্র্যান্ডিং, তার কি যে বিজনেস, সেই বিজনেস ব্র্যান্ডিং অবলিক বিজনেস, তার যে বিজনেস সেটা বলে দিবে। তার একটা স্লোগান যদি থাকে সে স্লোগান বলে দিবে। তারপর তার পছন্দ থাকলে সেই পছন্দটাও আমাদের বলে দিবে। এখন ডিজাইনার কি করবে? ডিজাইনার আসলে কি কাজ করবে? ডিজাইনার সেই লোগোটার জন্য একটা কালার চয়েস করবে, সেই লোগোটার জন্য ফন্ট চয়েস করবে। কালার এবং ফন্টের আরও আগে সেটা আছে একটা বিষয় হচ্ছে আইডিয়া। তাহলে লোগোর একটা বিষয় হচ্ছে আইডিয়াটা কিন্তু আমাদের সবার আগে দরকার। কী ধরনের লোগো তৈরি করতে হবে, কী ধরনের লোগো আইডিয়াকে, তার ব্র্যান্ডিংকে রিপ্রেজেন্ট করবে। তারপর আছে কালার এবং ফন্ট, এবং কালার ফন্ট শেষ হওয়ার পর 4 নম্বর হচ্ছে ডিজাইন, আর 5 নম্বর হচ্ছে ইভলিউশন। ডিজাইন হচ্ছে সেই আইডিয়া চিন্তা করা, কালার চিন্তা করা, ফন্ট চিন্তা করা, এবং ফন্ট চিন্তা করার পর সেটাকে বাস্তবে রূপদান করা, এবং ইভলিউশন হচ্ছে ইভলিউট করা। তাহলে এই বিষয়গুলো আমরা মাথায় রাখি। মাথায় রেখে আমি চিন্তা করব যে একটা প্রজেক্ট, আজকে একটা প্রজেক্ট করব, সেই প্রজেক্টটা হচ্ছে কোনো একটা লোগো ডিজাইন করব। সেই সাথে আমাদের যে বিষয়টা আছে যে সেভ দ্য ডকুমেন্ট অ্যাজ পার অ্যাপ্রোপ্রিয়েট ফাইল ফরম্যাট। ওকে, ফাইল ফরম্যাটে সেভ করা, এটা আমরা শিখব কাজ করার পরে। কালেকশন দ্য কন্টেন্ট ফর ডিজাইন দ্য লোগো, এই যে কালেকশন দ্য কন্টেন্ট ফর দ্য লোগো, সেই কালেকশনের বিষয়ে যখন আসবে তখন আমার আসবে কী কী কন্টেন্ট লাগবে। তাহলে লোগো নেম লাগবে, লোগোটা কোন ব্র্যান্ডেড, কোন রিলেটেড সেটা লাগবে, লোগো স্লোগান লাগবে। আরও কী কী লাগবে? ডিজাইনার আইডিয়া চিন্তা করবে, কালার চিন্তা করবে, ফন্ট চিন্তা করবে, ডিজাইন চিন্তা করবে, ইভলিউশন চিন্তা করবে। ঠিক আছে, এই ডিজাইনের বিরুদ্ধে বিভিন্ন এলিমেন্ট সে তৈরি করতে পারে, বা কারো কাছ থেকে কপি করে নিতে পারে। কপি করে নেওয়ার পর সেটা যদি ফ্রি না হয়ে থাকে, কোনো কারণে পেইড হয়ে থাকে, বা কোনো কারণে লাইসেন্স না থাকে, সেটা সে অন্য কোনো কাজে ইউজ করতে পারবে না, সেটাকে মডিফাই করতে হবে। ঠিক আছে, না হলে সেটা মার্কেট প্লেসে একটা কপি ডিজাইন হিসেবে প্রবর্তিত হবে। জেনারেল আইডিয়া ফর ডিজাইন, ইন্টারনেট থেকে কীভাবে জেনারেল আইডিয়া নিতে পারে, স্যাম্পল কপি, প্রিন্টেড কপি, প্রিভিয়াস ওয়ার্ক, এই জিনিসগুলো থেকে আইডিয়া নিতে পারে। সেক্ষেত্রে আইডিয়া যেটা সেটা নেওয়ার জন্য কিছু ভালো সাইট আছে, যেমন 99 ডিজাইন একটা সাইট আছে। এখানে বিভিন্ন ধরনের বেস্ট ডিজাইনাররা আসলে লোগো ডিজাইন করে। এখানকার ডিজাইনগুলো সবসময় $400 নিচে কোনো ডিজাইন নয়, এবং এখানকার ডিজাইনগুলো খুবই ভালো হয়। তাছাড়া গুগল থেকে নিতে পারে আইডিয়া, freelancer.com থেকে নিতে পারে। তবে লোগো ডিজাইনার যারা ফার্স্ট লোগোর কাজ করবে, তাদের জন্য বেস্ট সাইট হচ্ছে ফ্রিল্যান্সারের সাইট। আচ্ছা, আমরা ফ্রিল্যান্সারের সাইটে চলে যাই, একটা লোগো সম্পর্কে একটু জানি, বা লোগো ডিজাইন কীভাবে কাজ করবে সেটা সম্পর্কে জানি। ফ্রিল্যান্সারের সাইটে গেলাম, যাদের আইডি নাই তাদেরকে জাস্ট সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য এখানে কিছুই লাগবে না, আর্ন মানি। এখানে জাস্ট একটা ইমেল অ্যাড্রেস লাগবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, এবং একটা পাসওয়ার্ড সেট করার পর আই এগ্রিমেন্ট দিয়ে জয়েন ফ্রিল্যান্সার ক্লিক করবে। এতটুকুই কাজ, আর কোনো কাজই নেই। যদি আপনার আইডি থেকেই থাকে তাহলে সাইন আপে আসবে না, সেখানে আসবে যদি কারো অলরেডি আগে থেকেই আর কি আইডি থেকে থাকে, তাহলে সে সরাসরি লগ ইন করবে। লগ ইনে গেলাম, লগ ইনে যদি যাই তাহলে সেই ইমেল অ্যাড্রেস দিবে এবং তার পাসওয়ার্ডটা দিবে, জাস্ট লগ ইনে ক্লিক করবে এবং লগ ইন হয়ে যাবে। তাহলে আমাদের প্রথমত যে বিষয়গুলো ছিল, সেই বিষয়গুলোর মধ্যে আমাদের হচ্ছে জেনারেট আইডিয়া ডিজাইন ফ্রম, এখানে হচ্ছে কালেক্ট দ্য কন্টেন্ট ফর ডিজাইন অফ দ্য লোগো। আমরা তাহলে এখন কোনো একটা ডিজাইন তৈরি করার জন্য একটা কন্টেন্ট কী করব, কালেকশন করব। তাহলে কন্টেন্ট কীভাবে আমরা কালেকশন করব প্র্যাকটিস পারপাসে, সেটা আমি এখন দেখাচ্ছি। প্রথমে কী করতে হবে, freelancer.com যেতে হবে। সেখানে তাও যদি আইডি না থাকে, তার একটা আইডি ক্রিয়েট করে নিতে হবে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে, এবং লগ ইন করতে হবে। লগ ইন করার পর
আমরা জিপিটিকে ওপেন করে রাখবো, কারণ আমরা জিপিটি থেকে বিভিন্ন ধরনের আইডিয়া নিব। যেমন আমি আইডিয়া নিলাম যে সাজেস্ট সাম বেস্ট ফন্ট ফর লোগো ডিজাইন, তখন সে আমাকে বিভিন্ন ধরনের ফন্ট সম্পর্কে সাজেস্ট করতেছে। বিশেষ করে সে বলতেছে যে ক্লিন অ্যান্ড ভার্সেটাইল লোগোর জন্য আমরা এই ফন্টটা ব্যবহার করতে পারি, পপিন্সটা ব্যবহার করতে পারি, ফিউচারা ব্যবহার করতে পারি, গোতাম ব্যবহার করতে পারি, রেলওয়ে ব্যবহার করতে পারি। এগুলো হচ্ছে মডার্ন এবং মিনিমালিস্টিক ফন্ট। মিনিমালিস্টিক যদি বলে কোনো একজন ক্লায়েন্ট, তবে আমরা এই ফন্টগুলো ব্যবহার করব। এটা লগ ইন হচ্ছে না কেন? ওকে, লগ ইন হয়েছে। আমরা ফন্টের আইডিয়াগুলো জিপিটি থেকে নিতে পারি। ফন্ট কীভাবে ডাউনলোড করতে হয় সেটাও আমি দেখাবো, কীভাবে ব্যবহার করতে হয় সেটাও আমি আজকের কাজে দেখাবো। আমাদের লগ ইন হয়ে গেছে। আমরা ব্রাউজ থেকে কন্টেস্টে ব্রাউজ করব। ব্রাউজ থেকে কন্টেস্টে ব্রাউজ করলে তাহলে আমাদের এখানে কি ধরনের লোগো ডিজাইনের কন্টেস্ট আছে সেই সব ধরনের কন্টেস্টগুলো আমরা দেখতে পাবো। কন্টেস্ট দেখার একমাত্র অন্য বিষয় হচ্ছে, কন্টেস্ট দেখার বিষয়টা হচ্ছে কি, কন্টেস্টের মাধ্যমে একজন লোগো ডিজাইনার এট ফার্স্ট তার লোগো ডিজাইনটা শিখে। এই কন্টেস্টে এই পাশে প্রাইস থাকে এবং সার্চ স্কিল থাকে। সাধারণত আমি সার্চ স্ক্রিনের ক্ষেত্রে শুধুমাত্র লোগো ডিজাইনটা সার্চ করে লোগো ডিজাইনে টিকমার্ক দিয়ে দিব যাতে শুধুমাত্র লোগোর আইডিয়াগুলো যাতে আমার কাছে আসে। এবং এখানে আমি আমার ডলার সিলেক্ট করে দিতে পারি। আমি যদি ছোটো ডলারের কাজ করি, যেমন $5 থেকে $10 ধরে নিলাম, $5 থেকে $10, তো আমি প্রথম দিকে $5 থেকে $10 কাজই করবো, তো $5 থেকে $10 আমি দিয়ে দিলাম। এক্ষেত্রে ইন্ডিয়ান কিছু কাজ আছে, আমরা ইন্ডিয়ানদের কোনো কাজ আমরা করব না। আমরা যে কাজগুলো করব সেগুলো যাতে ইউএসএ বেসড কাজগুলো করব, ইউএসএ বা অস্ট্রেলিয়ান ডলার, আর গ্যারেন্টেড যে কাজ করব। কারণ গ্যারেন্টেড কাজের ক্ষেত্রে আপনার টাকা মিস যাওয়ার কোনো বিষয় নেই। এক্ষেত্রে বলছে মডার্ন কনস্ট্রাকশন কোম্পানি লোগো ডিজাইন, 242টা এন্ট্রি পড়েছে এবং এটা €10 একটি কাজ। ঠিক আছে, কনস্ট্রাকশন কোম্পানির জন্য আমরা একটা লোগো ডিজাইন করতেই পারি। এক্ষেত্রে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরের কাজ হচ্ছে সেই আমাদের কালেক্ট দ্য কন্টেন্ট ফর ডিজাইন লোগো। তাহলে আমাদের কী ধরনের কন্টেন্ট লাগবে লোগো নেম, লোগোর নাম কি হবে, ব্র্যান্ডিং বা তার বিজনেস কী ধরনের। তাহলে ব্র্যান্ডিং আমি বুঝে ফেলেছি, সে বলেছে কনস্ট্রাকশন কোম্পানি, এবং তার স্লোগান কি, তার আইডিয়া কি, এই জিনিসটা সম্পর্কে আমাদের তথ্য লাগবে। এখন সেই বলেছে আই এম সিকিং এ ডিজাইনার টু ক্রিয়েট এ মডার্ন স্টাইল লোগো ফর মাই কনস্ট্রাকশন কোম্পানি বলে দিয়েছে। দ্য লোগো শুড ইনকর্পোরেট এ রুফ অ্যান্ড এ হ্যামার। তাহলে একটা রুফ থাকবে এবং হ্যামার থাকবে। তাহলে কী এলিমেন্ট থাকবে সেটাও সে বলে দিয়েছে, সিম্বলাইজিং দ্য কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি অ্যান্ড মাই কোম্পানিজ ফোকাসেস। তাহলে তার ব্র্যান্ডের নেম হলো মেডজেল এবং নো স্লোগান। তার এখানে কোনো স্লোগান থাকবে না, সে বলেই দিয়েছে আমার এখানে কোনো স্লোগান থাকবে না। কি এলিমেন্ট কী হবে, আই হ্যাভ অ্যাডেড অ্যান এক্সাম্পল হোয়াট আই লাইক। আমি সে কী লাইক করে সে ধরনের একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে। স্টাইল হবে মডার্ন বলে দিয়েছে, এলিমেন্ট থাকবে রুফ প্লাস হ্যামার থাকবে, কালার স্কিম ব্ল্যাক অ্যান্ড রেড। তাহলে কালারও বলে দিয়েছে সে ব্ল্যাক এবং রেড। তাহলে আমাদের ডিজাইনারদের জন্য অনেক সুবিধা হয়ে যায়। অনেক সময় আমাদের কালার যখন বলে দেয় এবং আইডিয়া যখন দিয়ে দেয়, সে আইডিয়া দিয়ে দিয়েছে। কী আইডিয়া দিয়ে দিয়েছে বলেছে আমার এখানে রুফ থাকবে এবং হ্যামার থাকবে, মানে ডিজাইন আইডিয়াটা সে দিয়ে দিয়েছে। যদিও এখানে ফন্ট সে দিয়ে দেয়, তাহলে ফন্ট আমাকে সিলেক্ট করতে হবে এবং ডিজাইনটা ক্রিয়েট করতে হবে। তাহলে আমি লোগো নেম কী পেলাম, লোগো নেম ইজ ইকুয়াল বসালাম যে মেডজেল। তাহলে লোগো নেম হচ্ছে মেডজেল। ব্র্যান্ডিং বা বিজনেস, কি বিজনেস পাইলাম, কনস্ট্রাকশন কোম্পানি বিজনেস বা আইকন। তাহলে এখানে সে আইকনও বলে দিয়েছে। কি রিলেটেড, সে রিলেটেড হচ্ছে কনস্ট্রাকশন, ইকুয়াল কনস্ট্রাকশন, স্লোগান ইকুয়াল নাল, মানে কোনো স্লোগান থাকবে না, আইকন কি থাকবে সে বলে দিয়েছে যে এখানে আইকন কি থাকবে, আইকন থাকবে রুফ প্লাস হ্যামার।
রুফ প্লাস হ্যামারের দুইটা আইকন এখানে থাকবে, ঠিক আছে। এখন ডিজাইনের ক্ষেত্রে কালারও সে বলে দিয়েছে। কালার কী বলে দিয়েছে, বলেছে ব্ল্যাক অ্যান্ড রেড হবে। কালার ব্ল্যাক অ্যান্ড রেড বাদে আর কোনো কালার আমরা ব্যবহার করতে পারবো না। ফন্ট বলে দেয়নি, ফন্টের আইডিয়াটা আমরা নিয়ে নিব। কীভাবে ফন্টের আইডিয়া নিয়ে নিব, আমি কনস্ট্রাকশন কোম্পানিতে যাব। কনস্ট্রাকশন কোম্পানি যাওয়ার পর ChatGPT থেকে আমি জিজ্ঞেস করব যে সাজেস্ট মি বেস্ট ফন্ট ফর কনস্ট্রাকশন কোম্পানি লোগো, ঠিক আছে। আমি সার্চ করলাম, এন্টার দিলাম, তাহলে আমার ChatGPT আমাকে বেস্ট ফ্রেন্ড কনস্ট্রাকশন কোম্পানিতে কোন টাইপের বলছে, বোল্ড অ্যান্ড স্ট্রং ফন্ট বেস্ট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য। বোল্ড এবং স্ট্রং ফন্ট কী আছে, বেবাস নিউই আছে, ইম্প্যাক্ট আছে, প্রক্সিমা নোভা আছে, তারপর ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড হেভি ডিউটি ফন্ট, মডার্ন অ্যান্ড মিনিমালিস্টিক ফন্ট। তাই না, আমরা মিনিমালিস্টিক ফন্টগুলো ব্যবহার করব, কারণ সে কিন্তু আমাদেরকে বলে দিয়েছে তার এটা হবে একটা মিনিমালিস্টিক। আমি এখানে মিনিমালিস্টিক বলতে বোঝাচ্ছে যে, যদিও বলে দেয়নি, কিন্তু এখানে কোনো স্লোগান নেই, খুবই ছোট টাইপের হবে, এবং রুফ এবং হ্যামারের একটা আইকন ব্যবহার হবে। ফাইনাল ভার্সন সে এসবিজি অথবা ভেক্টর ফরম্যাট চাই, সেটাও আমাদেরকে বলে দিয়েছে। আমরা অন্যদের একটু ডিজাইনটা একটু দেখে আসবো, তাহলে কী ধরনের একটা রুফ মানে একটা ছাদ ইউজ করছে এবং একটা হ্যামার আইকন তারা ব্যবহার করেছে। আচ্ছা, আমরা একটা ইয়াতে যাব, সেটার নাম হলো flaticon.com। flaticon.com-এ যাব। flaticon.com-এ যাদের ইউজার আইডি নাই, তারা প্রথমে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে ইউজার আইডি করে নেবেন। flaticon.com থেকে যদি আপনি ইউজার আইডি দিয়ে ইউজার করে না নেন, তাহলে আপনি অনেকগুলো কাজ করতে পারবেন না। আমার যেহেতু ইউজার আইডি আছে, আমি ইউজার আইডি করে নিলাম না। যাদের ক্ষেত্রে নাই, তারা এই পাশে লগ ইনে ক্লিক করবেন, এবং লগ ইনে ক্লিক করার পর আপনাদের যে ইমেল অ্যাড্রেসটা লগ ইন করা আছে সেটা সিলেক্ট করে দিবেন। জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আইডি ক্রিয়েট হয়ে যাবে এবং আপনারা লগ ইন হয়ে যাবেন। তাহলে আমার কি আইকন দরকার, আমার সে যে বলেছে হ্যামার আইকন, এই হ্যামার আইকন দরকার। তাহলে এখানে যাওয়ার পর আমি হ্যামার এবং রুফ দুইটা আইকন আমি এখান থেকে কপি করে নিয়ে আসবো। কারণ আইকন আমরা হ্যামারের আইকনটা নিয়ে আসি, রুফের আইকনটা আমরা পেন টুল দিয়ে ডিজাইন করব। এই হ্যামারের আইকন যেটা তৈরি করব নিয়ে আসবো, সেই হ্যামারের আইকনটাও কিন্তু আমরা মডিফাই করে নিব, আমাদের সুবিধা মতো আমরা মডিফাই করে নিব। তাহলে এই হ্যামারটা হচ্ছে কনস্ট্রাকশন কোম্পানির হ্যামার। কনস্ট্রাকশন কোম্পানির হ্যামার কী ধরনের আছে, এই যে দেখা যাচ্ছে এরা যে এই হ্যামারটা ব্যবহার করেছে, নর্মালি কনস্ট্রাকশন কোম্পানির জন্য আমরা এই ধরনের হ্যামার ব্যবহার করতে পারি। তাহলে আমরা একটা হ্যামার এখান থেকে চয়েস করে নিব যে হ্যামারটা আমাদের কনস্ট্রাকশন কোম্পানির ক্ষেত্রে কাজে লাগবে। আমি অ্যানিমেটর আইকন চাই না, আমি চাই জাস্ট ফ্ল্যাট আইকন। তাহলে আমি জাস্ট এখানে আইকনে ক্লিক করব এবং একটা ফ্ল্যাট আইকন ডাউনলোড করার ট্রাই করব। তাহলে হ্যামারের আইকন 31,774টা হ্যামারের আইকন আছে। তাহলে অবশ্যই বোঝা যাচ্ছে এই flaticon.com হচ্ছে আইকন টাইপের জিনিস ডাউনলোড করার জন্য মোটামুটি বেস্ট বলা যায়। এই যে ফন্টগুলো কিন্তু একটা হাতুড়ি সহ আছে, এবং হাতুড়ির সাথে অন্য একটা টুলস আছে। আমি এই টুলস সহ হাতুড়িগুলো নিব না। আমি যে বিষয়টা নিব সেটা হচ্ছে, আমি এই টাইপের একটা হাতুড়ি আমি নিব। এই টাইপের হাতুড়ি নেওয়ার একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে এগুলোকে আমি খুব সহজে মডিফাই করে ফেলতে পারবো। এই ধরনের হাতুড়িকে আমি খুব সহজে মডিফাই করে আমার হাতুড়িতে পরিণত করতে পারবো। এই হাতুড়িটা আছে, এটাও মডিফাই করা যাবে খুব সহজেই। সহজেই মডিফাইযোগ্য হাতুড়ি আমি নিব। এক্ষেত্রে এইখান থেকে পিএনজি ইমেজ আমি ডাউনলোড করতে পারি, করতে পারি, অথবা আমি সরাসরি ভেক্টরও ডাউনলোড করতে পারি। ভেক্টর ডাউনলোড করার নিয়ম হচ্ছে এডিট আইকনে যাওয়া, এডিট আইকন থেকে জাস্ট এখানে খালি জায়গা থেকে রাইট ক্লিক করে ইনস্পেক্টে ক্লিক করার পর আমার সেখানে HTML এর কোডটা ওপেন হবে। HTML এর কোডে দেখা যাচ্ছে এখানে একটা এসবিজি HTML এর কোড ওপেন হবে। এসবিজি HTML এর কোড ওপেন হয়েছে, রাইট ক্লিক করব, এডিটের এসবিজি করব। তার মানে আমি এসবিজি কোডটা পেয়ে গেলাম। কন্ট্রোল A মানে অল সিলেক্ট, এবং কন্ট্রোল C কিবোর্ডের কন্ট্রোল A। তাহলে কিবোর্ডে কি চাপলাম আমি, কন্ট্রোল প্লাস A, এবং কপি করার জন্য কন্ট্রোল প্লাস C সিলেক্ট করে কপি করলাম।
কন্ট্রোল এ এবং কন্ট্রোল সি সিলেক্ট করে আমি কপি করলাম, কপি করার পর আমার যে ফোল্ডার সেখানে গেলাম, রাইট ক্লিক করলাম, নিউতে গেলাম, অথবা আমার ডেস্কটপে যাই, ডেস্কটপ থেকে আমি যে কোনো একটা ফোল্ডার, যেমন আইকন, আমার আইকন নামে একটা ফোল্ডার আমি অলরেডি আছে, সে আইকনস নামে একটা ফোল্ডার আছে, সেখানে গেলাম, রাইট ক্লিক, নিউ টেক্সট ডকুমেন্ট নিব। টেক্সট ডকুমেন্ট নেওয়ার পর আমি এই টেক্সট ডকুমেন্টটাকে টিএক্সটি যে আমার ভার্সনটা আছে সেটাকে এসবিজি করে দিব। তাহলে এটার নাম হলো হ্যামার আইকন এসবিজি। ইয়েস করতে বলো, ইয়েস করে দিলাম। হ্যামার আইকন এসবিজি করার পর রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস বা এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস অথবা এখানে এডিট উইথ নোটপ্যাড আমরা অপশন পাবো, কারণ সকল কম্পিউটারে বাই ডিফল্ট নোটপ্যাড থাকে। নোটপ্যাডে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস বা নোটপ্যাডে গিয়ে যাওয়ার পর আমরা যে কোডটা কপি করে এনেছিলাম, এখান থেকে যে কোডটা কন্ট্রোল এ কন্ট্রোল সি দিয়ে কপি করেছিলাম, সেই কপি করা কোডটাকে এখানে কি করে দিব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। কন্ট্রোল প্লাস ভি যদি আমি চাপি তাহলে এটা পেস্ট হয়ে গেল। এটা মনে রাখতে হবে, এসবিজি দিয়ে শুরু হবে, এসবিজি দিয়ে শেষ হবে। আবার যে অনেকে আছে যাদের ক্ষেত্রে যারা রিনেম করতে পারবে না, মানে এসবিজিতে রিনেম করতে পারবে না। আমাদের কিন্তু এসবিজি একটা ইমেজ ফরম্যাট, যেটা হচ্ছে ভেক্টর টাইপের ইমেজ ফরম্যাট। এই ইমেজ যারা এই ধরনের এই কাজটা করতে পারবে না বা এখানে এক্সটেনশনটা দেখতে পারবে না, যেমন এসবিজি, এটা হচ্ছে এআই মানে ইলাস্ট্রেটর ফাইল, এআই ইলাস্ট্রেটর, ইপিএস আছে, তারপর টিএক্সটি আছে। যারা এই ধরনের এই অপশনটা তাদের কম্পিউটারে পাবে না, তারা কম্পিউটারে কন্ট্রোল প্যানেলে যাবে, কন্ট্রোল প্যানেল লিখলে হবে, কন্ট্রোল প্যানেলে যাবে, কন্ট্রোল প্যানেল থেকে তারা যে অপশনটাতে যাবে সেটা হলো এখান থেকে স্মল আইকন থেকে তারা ক্যাটাগরি সিলেক্ট করে দিবে। ক্যাটাগরি থেকে তারা যাবে অ্যাপিয়ারেন্স অ্যান্ড পার্সোনালাইজে গিয়ে তারা যাবে ফাইল এক্সপ্লোর অপশন, এখানে যাবে, যাওয়ার পর ভিউতে যাবে। ভিউ থেকে দেখা যাবে কি শো, এখানে তার যে হিডেন আইকন আছে, হ্যাঁ, হাইড এক্সটেনশন ফর নো ফাইল টাইপস, তার এটা টিক মার্ক করা থাকতে পারে, সেই টিক মার্কটা তুলে দিবে এবং অ্যাপ্লাই করবে। হাইড এক্সটেনশন ফর নোন ফাইল টাইপটা অ্যাপ্লাই করবে, ওকে করবে। তাহলে তার যে এখানে এসবিজি টিএক্সটি এই জিনিসটা সে দেখতে পাবে। এখন আমি তো হ্যামার আইকনে এখানে পেস্ট করে দিয়েছি, এই মুহূর্তে আমার হ্যামার আইকনটা আমার যে ডিজাইনটা তৈরি করতে চাই সেখানে আমি নিয়ে আসতে চাই। তাহলে ফাইল থেকে আমি প্রথমে যাব প্লেসে, ফাইল থেকে প্লেসে যাওয়ার পর আমার ডেস্কটপে আমি আইকনস ফোল্ডারে রেখেছি, তাইলে ডেস্কটপে আমি আইকনস নামক যে ফোল্ডারটা আমি করে রেখেছি সে আইকনস ফোল্ডারে যাব, আইকনস ফোল্ডার থেকে হ্যামার.এসবিজি এটা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পর দেখবো আমাদের হ্যামার আইকনটা এখানে চলে এসেছে। তাহলে ইম্পোর্টিং এসবিজি ফাইল এভাবে লিখে আমি জাস্ট এখানে এটা দরে টান দিব, আমি যতটুকু বড় চাই ততটুকু বড় হ্যামার আমি পেয়ে গেলাম। তাহলে এই হ্যামারটা তো মানুষের কাছে কপি করে নিয়ে আসা, এটাকে আমরা সরাসরি ব্যবহার করব না, কারণ সরাসরি ব্যবহার করলে আমাদের কপিরাইট আইনে আমাদের এখানে সমস্যা হইতে পারে। তাহলে এই হ্যামারে আমি কি করব, এখানে একটা অপশন আছে, এভাবে আমি ক্লিক করতে পারি অথবা কন্ট্রোল জেড দিই। আমরা একটা কাজ করতে পারি, এই হ্যামারের আইকনটাকে একটু সলিড করে দিব, সলিড একটা হ্যামার তৈরি করব। তাহলে সলিড হ্যামার তৈরি করতে হলে আমাদের এই যে আপনাদের অধ্যায়ে একটা ব্যবহার আছে, সেটা হচ্ছে কি বলেছে, শেপ টুলের ব্যবহার। কি বলেছে, শেপ টুলের ব্যবহার। আপনাকে কী করতে হবে, পেন টুল এবং শেপ টুলের ব্যবহার। তাহলে আমি শেপ টুলের ব্যবহারটা দেখাচ্ছি। আমাদের একটা টুল আছে যার নাম হলো শেপ বিল্ডার টুল। এই টুলের নাম হলো শেপ বিল্ডার টুল। আমি এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে এই শেপ বিল্ডারের যে টুলটা আছে, টুলে ক্লিক করব। ক্লিক করার পর আমি দেখব এখানে বিভিন্ন ধরনের অপশন আছে। যেমন আমি চাচ্ছি এই হ্যামারের এই মাঝখানের অংশটা থাকবে না, অথবা এই হ্যামারের এইটা পুরোটাই কালো থাকবে। তাহলে আমি জাস্ট এখানে ক্লিক করব, তাহলে আমার হ্যামারটা কি হয়ে গেল, সম্পূর্ণ অংশ কালো হয়ে গেলে এভাবে জাস্ট টান দিলে কি হয়ে যাবে, এগুলো সব একটা হয়ে যাবে। অথবা এটাকে যদি এভাবে দিতে চাই, এভাবে আমার হ্যামারটা একটা করে দিতে পারি, একটা স্ট্রং হ্যামার হয়ে গেল। কিন্তু এটা সুন্দর দেখাচ্ছে না, আমি দেখতেছি এটা সুন্দর দেখাচ্ছে না। আমি কয়েকবার কন্ট্রোল জেড দিই, জেড দেওয়ার পর আমি এই হ্যামারটা তৈরি করতে চাই।
আচ্ছা ঠিক আছে, এই হ্যামারটা যদি আমি এভাবে তৈরি করতে চাই তাহলে আমাকে কয়েকটা কাজ করতে হবে। সেটা হচ্ছে আমি একটা কাজ করি, আমি এদেরকে ডিলিট করে দিব। ডিলিট করার জন্য আমি অল্টার চেপে ধরলে দেখা যাবে কি এই মুহূর্তে আমার এখানে একটা প্লাস আইকন আছে। অল্টার যখন চেপে ধরছি এই প্লাস কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে। আপনারা যদি দেখতে পান আমার কার্সরের সাথে দেখেন যে প্লাস মাইনাস হয়ে যাচ্ছে, বারবার প্লাস মাইনাস হয়ে যাচ্ছে। অল্টার চেপে ধরলে মাইনাস, অল্টার ছাড়া ধরলে প্লাস হয়ে যায়। আমি এই হ্যামারটার ভিতরের অংশটা রাখতে চাই। আমি অল্টার না চেপে প্লাসে ক্লিক করলাম, এই ভিতরের অংশটা রাখতে চাই, অল্টার না চেপে জাস্ট ক্লিক করলাম, এই ভিতরের অংশটা রাখতে চাই, অল্টার না চেপে জাস্ট ক্লিক করলাম। এই বাইরের একটা অংশ আছে না, এই অংশটাকে আমি ডিলিট করে দিতে চাই, তাহলে আমি অল্টার চেপে ধরে জাস্ট ক্লিক করলাম। তাহলে কি হয়ে গেল, আমার ওই যে হ্যামারের যে বিষয়টা ছিল সেটা কিন্তু কি হয়ে গেল, একটা হয়ে গেল। এখন আমি চাই এই হ্যামারের এই যে অংশটা আছে ছোট অংশটা, সেই ছোট অংশটা এটাকে কি করে দিতে, একটা সংযোগ করে দিতে। অথবা আমার হ্যামারটা এভাবেও থাকতে পারে, অথবা সংযোগ করে দিতে পারি আমরা। সংযোগ করে দিতে হলে আমরা কি করব, রাইট ক্লিক করব, আনগ্রুপ করব। আনগ্রুপ করার পর কি করব, রাইট ক্লিক, আবার আনগ্রুপ করি। যতক্ষণ পর্যন্ত এটা গ্রুপ অবস্থায় থাকবে ততক্ষণ আমরা এটাকে আনগ্রুপ করব। আচ্ছা, শেপ বিল্ডার টুলে আমরা আবার যাই, এটা রাইট ক্লিক করি এবং আমরা সিলেক্ট করি এবং শেপ বিল্ডার টুলে ক্লিক করি। শেপ বিল্ডার টুল দিয়ে এই জিনিসটা কাজটা করা যাচ্ছে না, তাহলে আমাদের হেল্প নিতে হবে, প্যান টুলের হেল্প নিতে হবে। প্যান টুল কীভাবে কাজ করে, এই যে এখান থেকে আমি কী করতে চাই, এখান পর্যন্ত সংযোগ করে দিতে চাই। আমাদের এখানে একটা টুল আছে, যেই টুলের নাম হলো প্যান টুল। প্যান টুলে ক্লিক করলাম, আমি এই অংশে কার্সরের একটু জুম করলাম, অল্টার চেপে ধরে ক্লিক করা মানে জুম হয়ে যাওয়া। জাস্ট এখানে অ্যাঙ্কর চেপে ক্লিক করলাম, কন্ট্রোল জেড দিই, আমার অ্যাঙ্করের দরকার নাই। সিলেক্ট করার পর আমি এখানে সিলেক্ট করব, আমি জাস্ট এখানে একটা ক্লিক করলাম। আচ্ছা, আমার এত কিছু দরকার নাই, আমি অল্টার চেপে ধরে একটু জুম আউট করি। আমি কি করব, এটাকে একদম রিমুভ করে দিব, এই অংশটাকে আমি একদম রিমুভ করে দিব। রিমুভ করে আমি এখানে একটা সংযোগ তৈরি করব। সংযোগ যদি আমি তৈরি করতে চাই, আমি যা করলাম, এইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল চেপে এল চাপলাম, কন্ট্রোল চেপে 2 চাপলাম। কন্ট্রোল 2 যদি চাপি আমার এটা লক হয়ে যাবে, আমি এখানে আর কোনো কিছু কাজ করবে না। আমি জাস্ট এখানে প্যান টুলে যাব, প্যান টুলে গিয়ে এখানে ক্লিক করব, এই অংশে ক্লিক করব, এই অংশে ক্লিক করব, এই অংশে ক্লিক করব এবং সর্বশেষে এই অংশে ক্লিক করব। ক্লিক করার পর তাহলে আমার এই যে হাতুড়িটা ছিল, সে হাতুড়িটা কিন্তু আমার সম্পূর্ণ হাতুড়িতে পরিণত হলো, কিন্তু এই অংশে ভাঙা রয়ে গেছে। তাহলে কন্ট্রোল অল্টার 2 চাপবো কিবোর্ডের, তাহলে আগেরটা আনলক হয়ে গেছে। এখন আবার সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমার শেপ বিল্ডার টুলে যাব, এখানে আমি এটাকে পুরোটাকে এভাবে সিলেক্ট করে একটা বড় হাতুড়ি তৈরি করে নিলাম। তাহলে আমি ওদের কাছ থেকে একটা হাতুড়ি ডাউনলোড করছিলাম, কিন্তু ওদের হাতুড়িটা ব্যবহার না করে আমি নতুন একটা হাতুড়ি ক্রিয়েট করে নিলাম। এখন আমার অন্যান্য যে বিষয়টা ছিল তার নাম ছিল ম্যাট জেল। তাহলে ম্যাট জেল নামক যে কোম্পানি, সেই কোম্পানির জন্য আমি কাজটা তৈরি করছি। তাহলে আমি ক্লিক করবো এবং ম্যাট জেলে ক্লিক করলাম। ম্যাট জেলে ক্লিক করার পর ম্যাট জেলটাকে বড় করতে হবে। ম্যাট জেলের ফন্টটাকে যদি বড় করতে চাই, আমি জাস্ট এখানে সিলেকশনের টুলে ক্লিক করব, শিফট এবং অল্টার, কিবোর্ডের শিফট এবং অল্টার একসাথে চেপে টান দিব, ম্যাট জেল আমার এখানে নিয়ে আসবো। ম্যাট জেলের মাথার উপরে আমি এই হ্যামারটা বসাতে পারি। হ্যামারটা এই পাশ থেকে যদি বসাই খুব সুন্দর হবে। আমি এখানে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে আমি এখানে ট্রান্সফর্মে ক্লিক করলাম, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে দিলাম। রিফ্লেক্ট যদি করি, আমি কত ডিগ্রি, 90 ডিগ্রি ভার্টিক্যালে রিফ্লেক্ট করলাম, ওকে ক্লিক করলাম, তাহলে আমার হ্যামারটা এই জায়গায় আসবে। এখন আমি ম্যাট জেলের এই পাশে এই হ্যামারটা যে এভাবে রাখলাম, ম্যাট জেলের যে ফন্ট আছে, ফন্টটা আমি চেঞ্জ করব। তাহলে কনস্ট্রাকশন কোম্পানির জন্য আমরা ফন্ট কী দেখেছি চ্যাটজিপিটির কাছ থেকে, সেই ফন্টগুলো সম্পর্কে একটু দেখে আসি এবং একটা ফন্ট ডাউনলোড করব কম্পিউটারে। তাহলে আমি ফিউচারা ফন্টটা ব্যবহার করতে পারি, গোথাম ফন্টটা ব্যবহার করতে পারি। গোথাম একটু মোটা টাইপের ফন্ট। ফিউচারা ফন্টটা আমি নামিয়ে নিব। ফিউচারা ফন্টটা নামিয়ে নেওয়ার জন্য ফিউচারা ফ্রি ফন্ট ডাউনলোড এভাবে লিখব, ফ্রি ফন্ট ডাউনলোড। ফিউচারা ফ্রি ফন্ট ডাউনলোডে ক্লিক করলাম এবং আমি
ফ্রি ফন্ট ফ্যামিলি এখান থেকে ফিউচারার যে ফন্ট আছে সেখান থেকে সেই ফন্টটা ডাউনলোড করে নিব। ফন্টটা ডাউনলোড করার নিয়ম হচ্ছে এবং ইনস্টল করার নিয়ম হচ্ছে ফ্রি ফন্ট ডাউনলোড লিখে লেখার পর নিচে আসা ডাউনলোড নাও এখানে ক্লিক করলে একটা ফন্ট ডাউনলোড হয়ে যাবে। তাহলে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমার এই ফন্টটা ডাউনলোড হবে। আমাকে সে সরাসরি ফন্টটা দিচ্ছে না এখানে, আসলে হ্যাঁ ফিউচারা 1 নামে একটা জিপ ফাইল কিন্তু আমার ডাউনলোড হচ্ছে। এই জিপ ফাইলটা ডাউনলোড হওয়ার পর আমি জাস্ট জিপ ফাইলটাকে আনজিপ করবো এবং ডাবল ক্লিক করে ইনস্টল করে নিব। যদি ইনস্টল করে নিই, আমার এই কম্পিউটারে এই মুহূর্তে ফিউচারা আছে কিনা আমি জানি না, ক্যারেক্টারে ক্লিক করলাম, ক্যারেক্টারে ক্লিক করে আমি ফিউচারা সার্চ করি এই মুহূর্তে আছে কিনা দেখি। যেহেতু আমি ডিজাইন নিয়ে কাজ করি, মনে হয় এখানে ফিউচারা ফন্ট নাই, না ফিউচারা ফন্ট আমার কাছে ডাউনলোড করা নাই। সুতরাং আমি এখানে যখন সার্চ করব আমি ফিউচারা ফন্ট অটোমেটিকলি পেয়ে যাবো। আপনারা দেখতেই থাকুন আমার সাথে। তাহলে আমার এখানে ডাউনলোড অলরেডি হয়ে গেছে ফিউচারা ফন্ট। আমি এখানে ক্লিক করব, মানে লোকেশনটা দেখব কোন লোকেশনে এটা ডাউনলোড হয়েছে সেটা দেখার পর এটাকে কি করব, রাইট ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল করব। এক্সট্রাক্ট মানে আনজিপ করা, এটা হচ্ছে জিপ করা। এটা আসলে উইনজিপ নামে একটা সফটওয়্যার আছে, সেটা গুগল থেকে নামিয়ে ইনস্টল করে নিলে এই ধরনের এক্সট্রাকশন পাওয়া যায়। এখন এক্সট্রাক্ট করার পর আমাদের একটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে। তাহলে আমরা এখানে রাইট ক্লিক করে এক্সট্রাক্ট ফাইলস করার পর এখানে এরকম ধরনের অপশন আসবে, ক্লিক করলাম। এখানে ইয়েস যদি একবার করে থাকেন ইয়েস টু অল করবেন, যদি এটা হচ্ছে কপি রিপিট করার জন্য আর কি, তাহলে অবশ্যই সে এখানে হচ্ছে অলরেডি এটা আনজিপ হয়ে গেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, আমি দেখার ট্রাই করতেছি। তাহলে ফিউচারা এফে গেলে পাওয়া যাবে এখানে, এই যে ফিউচারা 1 এখানে আমি এটা পেয়ে গেলাম। তাহলে এখানে আবার জিপ আছে, তাহলে এটা এক্সট্রাক্ট ফাইলস আবার করলাম, ওকে ফিউচারা এখানে ক্লিক করলাম। ফিউচারার অনেকগুলো ফন্ট ফ্যামিলি আছে, তাহলে আমি কন্ট্রোল এ চেপে সবাইকে সিলেক্ট করলাম, রাইট ক্লিক করার পর ইনস্টল ফর অল ইউজার্স। তাহলে রাইট ক্লিক করে ইনস্টল অপশনে দিলেও হবে, কিন্তু ইনস্টল ফর অল ইউজার্স মানে কম্পিউটারে যত ইউজার্স আছে সবাই ব্যবহার করতে পারবে। তাহলে ইনস্টল ফর অল ইউজার্সে ক্লিক করলাম, ইনস্টলিং দেখাচ্ছে সবগুলো ফিউচারা ফন্ট একসাথে এখানে ইনস্টল হয়ে যাচ্ছে। ফিউচারা ফন্ট ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা আমাদের ইলাস্ট্রেটর ফাইলে চলে যাব। আমাদের ইলাস্ট্রেটর ফাইল থেকে আমরা যে কোম্পানিটার নামটা লিখেছি সেই নামের ফন্টটা আমরা চেঞ্জ করে দিব। ফন্ট ফ্যামিলি এই মুহূর্তে যাই তাই হোক না কেন, মনে হয় মারিয়া প্রো আছে, কিন্তু আমি সেই মারিয়া প্রো রাখবো না, আমি ম্যাটজেলকে আমার ফিউচারা ফন্টে নিয়ে আসবো। ঠিক আছে, ফিউচারা ফন্টে নিয়ে আসার জন্য আমি ক্লিক করলাম ম্যাটজেলে ক্লিক করার ম্যাটজেলটা সিলেক্ট করার পর আমি ক্যারেক্টার প্লেটে যাব। আমার ক্যারেক্টার প্লেট থেকে আমি ফিউচারা লিখে সার্চ করবো, FUTU। তাহলে আমি প্রথম অবস্থায় ফিউচারা কিন্তু কিছুই পাচ্ছিলাম না, কিন্তু এখন দেখেন ফিউচারার কতগুলো ফন্ট চলে আসছে। ঠিক আছে ফিউচারা PT বোল্ড এইটা দিতে পারি, ফিউচারা PT এক্সট্রা বোল্ড এটা দিতে পারি, PT CONDT বোল্ড এটা দিতে পারি। এটা সিলেক্ট করলাম, এটাকে একটা অল্টার চেপে ধরে কোনটা ভালো সেটা আমাকে একটু দেখতে হবে, সেই জন্য আমি এটাকে অল্টার চেপে ধরে কয়েকটা কপি তৈরি করে নিব। অল্টার চেপে ধরলে আমরা অনেকগুলো কপি পেয়ে যাই। তাহলে এইটাকে ক্লিক করলাম, ক্যারেক্টার প্লেট আবার গেলাম, ক্যারেক্টার প্লেট থেকে এই ফন্টটাকে অন্য একটা ফন্ট দিয়ে দেখবো, ফিউচারারই অন্য একটা ফন্ট দিয়ে দেখবো, FUTURA। তাহলে ফিউচারার যে অবলিক আছে এটা দিয়ে দিলাম। কনস্ট্রাকশন কোম্পানিগুলো এই ধরনের ফন্ট ব্যবহার সুন্দর লাগে। ক্যারেক্টারে ক্লিক করার পর আমি ফিউচারার আরও কয়েকটা ফন্ট একটু দেখি, ফিউচার আর কী ফন্ট আছে। এক্সট্রা বোল্ড অবলিক, PT বোল্ড অবলিক, এক্সট্রা বোল্ড অবলিকে যাই, তাহলে এই ধরনের ফন্টও আছে। তাহলে এই ফন্টটা মনে হয় একটু বেশি ভালো লাগছে। এই ফন্টও খারাপ না, এটাও সুন্দর দেখাচ্ছে। ঠিক আছে, আমার এই ফন্টটাই সবচেয়ে বেশি ভালো লাগছে। এই ফন্টটা আমি এখানে রাখি। ম্যাটজেলের এমটাকে এমনভাবে রাখবো যাতে মনে হয় এখানে যাতে এমের একটা চাঁদ আসে। ঠিক আছে, এখন আমি এই যে হেমার আছে এই হেমারের মাথাটাকে কি করে দিতে পারি,
বিল্ডিং করে দিতে পারি, অথবা এখান থেকে একটা বিল্ডিংয়ের আইকন এসে হেমারের সাথে কী করে দিতে পারি, যুক্ত করে দিতে পারি। তাহলে আমার একটা আইকন লাগবে, সে আইকনটার নাম কি, ওরা তো আমাকে বলেই দিয়েছে যে কী আইকন আমি চাই, আমি কী ধরনের আইকন চাই। তাহলে সে বলেছে রুফের আইকন। তাহলে আমি একটা রুফের আইকন আমি নিয়ে আসি। আইকন আমরা কয়েকভাবে নিয়ে আসতে পারি, একটা flaticon.com থেকে নিয়ে আসতে পারি, অথবা আমি কোনো একটা ইমেজ নিয়ে আসতে পারি, ইমেজকে পেন টুল দিয়ে ধরে সেইটাকেও কাজ করতে পারি। তাহলে আমি এখন ফ্ল্যাট আইকন দেখাবো না, আমি এখন ইমেজকে কীভাবে পেন টুল থেকে ধরে নিয়ে আসবো সেটা দেখাবো। এখানে যাবো, রুফ আইকন লিখলাম, ছবিতে ক্লিক করলাম। ছবিতে ক্লিক করার পর আমরা অনেক ধরনের রুফ আইকন গুগলে পেয়েই যাব। এখান থেকে কোন রুফ আইকনটা আমার পছন্দ হয় সেটা আমি দেখব। যেমন এখানে বলছে লাইসেন্স দেওয়া যাবে এমন, ফ্রি পিকে লাইসেন্স দেওয়া যাবে এমন, মানে এটা ফ্রিতে আমি চাইলে ব্যবহার করতে পারি। ব্যক্তি আছে, ফ্রি পিক আছে, যে কোনো জায়গা থেকে ব্যবহার করতে পারি। এটা রুফ বোঝাচ্ছে, এই আইকনটা ব্যবহার করতে পারি, এই আইকনটা ব্যবহার করতে পারি। এখানে একটা হ্যামার আছে, আবার রুফও আছে এভাবে। হ্যাঁ, হ্যামার রুফ এটা ব্যবহার করব না আমি, এটা ব্যবহার করতে পারি। এটা একটা ছোটো টাইপের ফন্ট। আচ্ছা ঠিক আছে, এটা রাইট ক্লিক করব, জাস্ট রাইট ক্লিক করে আমি কপি ইমেজ করব। রাইট ক্লিক করে এখানে কপি ইমেজ একটা অপশন আছে, কপি ইমেজ করার পর রাইট ক্লিক করে কপি ইমেজ করার পর আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে আসবো এবং কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিব। পেস্ট করার পর আপনারা দেখবেন এটার একটা সাদা কী আছে, ব্যাকগ্রাউন্ড আছে। যখন কোনো একটা ইমেজকে নিয়ে আসবেন এবং তার সাদা ব্যাকগ্রাউন্ড থাকবে, তখন আমরা সেখানে দুইটা কাজ করতে পারি। এখানে একটা অপশন আছে ইমেজ ট্রেস মানে কোনো একটা ইমেজকে কনভার্ট করে ফেলা। তারপর ইমেজ ট্রেস করার পর এখানে লো ফিডেলিটি অথবা হাই ফিডেলিটি অনেকগুলো অপশন আছে। এখানে আমরা ইমেজ ট্রেস করতে পারি। ইমেজ ট্রেস করার পর এটাকে ইমেজ ট্রেস করলাম, ইমেজ ট্রেস করলে কী হবে, এটা ভেঙে যাবে, ভেঙে এটাকে ভেক্টরে পরিণত হবে। আমাদের যে কোনো কিছু যখন আমরা ইমেজ ট্রেস করি, যেমন এই ইমেজটাকে যদি আমরা সিলেক্ট করে যখন আমি ইমেজ ট্রেসে ক্লিক করব, তখন দেখবো এটা হয়ে যাচ্ছে। এখন ইমেজ ট্রেসে ক্লিক করার পর এক্সপ্যান্ডে ক্লিক করতে হবে। এক্সপ্যান্ডে ক্লিক করার পর আমি রাইট ক্লিক করে আনগ্রুপ করব। আনগ্রুপ করে দেখবো যে এরা আলাদা হয়ে গেছে। এখানে দেখেন টান দিছি এবং এই রুফটপ এখানে সে আলাদা হয়ে গেছে। তাহলে এইটা একটা নিয়ম, যেই নিয়মে আমরা যে কোনো একটা ইমেজকে ভেক্টরে পরিণত করতে পারি। কিন্তু এখানে একটা বিষয়, কিন্তু একটা ফল্ট আছে। সেখানে দেখবেন আপনি জুম করে দেখেন, জুম করে দেখার পর দেখবেন এইখানে কিন্তু একটা স্মুথ হয়নি, এইখানে দেখেন সমান নয়, বাঁকা তেড়া হয়ে গেছে। এদিকে দেখেন, এদিকে এটা সমান হয়নি, এগুলো সুন্দর হয়নি দেখতে। যদিও এখানে কিন্তু জিনিসটা কিন্তু অত খারাপ ছিল না, কিন্তু এখানে কিন্তু ইমেজ ট্রেস করার পর জিনিসটা কিন্তু তত ভালো আসেনি। এখন আমার তো ভালো আইকন লাগবে, আমার তো চাই ভালো টাইপের আইকন। আমি কেন এই জিনিসটা এভাবে ব্যবহার করব? এভাবে ব্যবহার করা তো আসলে সঠিক কাজ না, এটা তো একটা বেআইনি কাজ। সুতরাং আমরা এই কাজটা এভাবে করব না, আমরা এটাকে পেন টুল দিয়ে নিজের একটা আইকন হিসেবে ডিজাইন করব। তাহলে এটা আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে কি করলাম, আমার এখানে আমি ব্রাউজারে গেলাম, আমার ব্রাউজার থেকে আমি এখানে আবার রাইট ক্লিক করে এটা কপি ইমেজ করলাম। কপি ইমেজ করার পর কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আমি এখানে এটাকে জুম করলাম। জুম করে আমি পেন টুলে গেলাম। পেন টুলে কী করব, এখানে জাস্ট এটাকে আরও জুম করি, এখানে একটা ক্লিক করি, এখানে আরেকটা আমি পেন টুল দিয়ে আরেকটা ক্লিক করি, অল্টার চেপে ধরে একটু জুম আউট করি। অল্টার চেপে ধরে স্ক্রল করলে জুম ইন জুম আউট হয়ে যাবে। রাইট ক্লিক করলাম, এক্ষেত্রে আমরা এখান থেকে কিছু জিনিস সিলেক্ট করে দিব। ক্লিক করলাম, ক্লিক করলাম, ক্লিক করলাম, ক্লিক করলাম। এখন এটাকে আমি কালারটা চেঞ্জ করে এখানে আমি ব্ল্যাক কালার করে দিই। এখন এই যে আমরা পেন টুল দিয়ে যে বিষয়টা তৈরি করলাম আর কি, সেইটা কিন্তু কোনো প্রকার খুঁত নাই, নিখুঁত কাজ হয়েছে। এখন আমি কি করব, এখান থেকে নিয়ে আসবো, এখান থেকে নিয়ে এসে এটাকেও কী করে দিব, কীভাবে ডিজাইনটা তৈরি করব। কিন্তু আমাদের এখানে লাগানো ছিল না, আমি এখানে লাগিয়ে দিব দুটাকে। যেহেতু আমার এই আইকনটা তাদের এখান থেকে কপি করতেছি, কিন্তু তাদের মতো হবে না, তাদের কাছ থেকে আমার কিছু ডিফারেন্স রাখবে। সরাসরি কপি করা আসলে একটা বেআইনি কাজ। সরাসরি কপি কোনোভাবেই কাম্য নয়। আমরা কোনো কাজকে কোনো জায়গা থেকে সরাসরি কপি করে নিয়ে এসে কোনো অবস্থাতেই ব্যবহার করব না। আমরা সেই কাজগুলোকে কি করব,
মডিফাই করব, মডিফাই করে নিজের কাজে পরিণত করব। যদি মডিফাই করে আপনি নিজের কাজে করতে না পারেন তাহলে আপনার ডিজাইন ব্যর্থ, আপনার ডিজাইন হয়ে যাবে ব্যর্থ। এখান থেকে আমি কী করে নিলাম, এখানে যেহেতু কালারটা দেখা যাচ্ছিল না এই জন্য আমি এখানে জাস্ট এখান থেকে স্ট্রোক কালারটা দিয়ে দিলাম, ফিল অ্যান্ড স্ট্রোক, এটা ফিল কালার বলে, এটাকে স্ট্রোক কালার বলে। স্ট্রোক কালার দিয়ে দেওয়ার পর শুধুমাত্র আমার এই স্ট্রোকটা দেখা যাচ্ছে। এখানে আমি এটাকে আরও একটু জুম করি, কারণ জুম না করলে আমি কতটুকুতে যাব সেটা আমি বুঝতে পারবো না। আরও জুম করি, তাহলে জুম করার পর এখানে গেলাম, এখানে যাওয়ার পর এখান থেকে এখানে ক্লিক করব, ক্লিক করে জুম আউট আবার করি, এখান থেকে জুম করে এখানে ক্লিক করব। এখন আমি এই ফিলটাকে স্ট্রোকটাকে চেঞ্জ করে দিই, তাহলে আমার দুইটা একই সাথে আইকন তৈরি হয়ে গেছে। এখন আমি আমার নিচে যে ইমেজটা ছিল সেটাকে ডিলিট করে দিই, তাহলে আমার কি হলো, আমি দুইটা আইকন পাইলাম। এই দুইটা আইকনকে আমি শেপ বিল্ডার টুলে গেলাম, শেপ বিল্ডার টুল দিয়ে আমি এভাবে জাস্ট টান দিলাম, একটা আইকন পরিণত হয়ে গেল। তাহলে এই আইকনটা কিন্তু এখন সম্পূর্ণ আমার নিজের, এবং এটা কপি করা সত্ত্বেও এটা কোনো সময়েই কপিরাইট ধরবে না। কারণ কি, এর কারণ হচ্ছে এটাতে কোনো খুঁত নাই। দ্বিতীয় কারণ হচ্ছে এখানে যে আমার ওদের যে ডিজাইন ছিল সেই ডিজাইন এবং আমার যে ডিজাইন, সেই দুইটা ডিজাইনের মধ্যে কিন্তু একটা পার্থক্য আমি করে দিয়েছি। সেই পার্থক্য এখন আমি কি করব, এটাকে এমনভাবে সাইজ করব যাতে আমার এই এর সাথে সে মিশে যায়। এখানে একটা কাজ করি, এই হ্যামারটা একটু উপরের দিকে থাকবে, হ্যাঁ, এইটা নিচের দিকে থাকবে, মানে এমন বোঝায় যে হ্যামার দিয়ে আসলে বাড়িটা কি হচ্ছে, তৈরি হচ্ছে। অথবা এটাকে একটু আরও নিচে দিয়ে দিই, কন্ট্রোল জেড, ওকে, এটাকে আরেকটু নিচে দিয়ে দিলাম, এবং আমার যাতে মনে হয় যে এই হ্যামারটা দিয়েই আসলে এই বাড়িটা তৈরি হয়েছে। আচ্ছা, তাহলে এই ফন্ট, এই আইকন, এই একটা ডিজাইন আমি ওই ক্লায়েন্টের জন্য তৈরি করলাম। কিন্তু এই ফন্ট যেটা থাকবে, সরাসরি ফন্ট আমরা ডিজাইনে দিতে পারি না, কারণ ফন্ট কোনো সময় ভেক্টর হয় না। এই ফন্টকে আমি অল্টার চেপে ধরে একটা কপি করে রেখে দিব পাশে, কারণ আমার যে কাস্টমার উনি এই ফন্টটার নাম সম্পর্কে জানতে পারে। যখন আমার অনেক সময় ভুল হয়ে যেতে পারে যে এটা কোন ফন্ট ব্যবহার করছিলাম, যদি আমার ফন্টটা ভেঙে যাব, ফন্টে ক্লিক করলাম, রাইট ক্লিক করব, ক্রিয়েট আউটলাইন করলে ফন্টটা ভেক্টরে পরিণত হবে। তাহলে ফন্টকে আমি ভেক্টরে পরিণত করলাম, এবং সে কালার চয়েস কী দিয়ে দিয়েছে সেটা আমি জানবো, ব্ল্যাক অ্যান্ড রেড। সে বলে যে ব্ল্যাক এবং রেড বাদে আর কিছু আপনি ব্যবহার করতে পারবেন না। আমি বাড়ির ছাদকে কী দিয়ে দিব, রেড দিয়ে দিব, এবং আমি হ্যামারকে কী দিয়ে দিব, হ্যামারকে রেড দিতে পারি, ম্যাটজেলকে আমি কালো দিতে পারি। এভাবে একটা ডিজাইন আমি ক্রিয়েট করতে পারি। এই ডিজাইনের অ্যালাইনমেন্টটা আমরা আরও সুন্দর করতে পারি, বিশেষ করে এখানে কিছু আমি আইকন নিয়ে আসতে পারি। যেমন এখানে একটা বাড়ি যেমন থাকে, বাড়িতে যেমন জানলা থাকে না, একটা জানালার একটা আইকন নিয়ে আসতে পারি। যেমন আমি এখানে একটা চারকোনা একটা বক্স তৈরি করলাম, তৈরি করার পর কী করব, এটা ঠিক মাঝ বরাবর, এখান বরাবর আমি আরেকটা বক্স আমি এখান থেকে দিয়ে দিব। ঠিক মাঝ বরাবর হইতে হবে অবশ্যই, এটাকে মাঝ বরাবর নিয়ে আসতে হবে। এই দুইটাকে একসাথে সিলেক্ট করে আমার অ্যালাইন অপশন থেকে আমি যদি সেন্ট্রাল অ্যালাইন করে দিই, তাহলে দেখা যাবে এটা কি হয়ে গেছে, মাঝ বরাবর হয়ে গেছে। এখন এই যে এইটা আছে, এটাকে আমি রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর ট্রান্সফর্মে ক্লিক করব, ট্রান্সফর্মে ক্লিক করার পর আমি এটাকে রিফ্লেক্ট করব। রিফ্লেক্ট করলে কপি একটা অপশন আছে, কপিতে ক্লিক করব। আচ্ছা, একটা কপি তৈরি হয়ে গেছে কিন্তু এটা দেখা যাচ্ছে না। রাইট ক্লিক করব, ট্রান্সফর্মে যাব, রিফ্লেক্টে ক্লিক করব, 90 ডিগ্রি হয়ে গেছে। 90 ডিগ্রি আমার দরকার নেই, আমার দরকার কত ডিগ্রি, 180 ডিগ্রি। 180 ডিগ্রি হলে আমার এটা হয়ে যাবে। আমি প্রিভিউ দেখব বা কপিতে ক্লিক করতে পারি। আচ্ছা, কপিতে না, আমি এটাকে রাইট ক্লিক করি। রাইট ক্লিক করার পর ট্রান্সফর্মে যাব, রিফ্লেক্টে যাব, 90 ডিগ্রি হবে না, এটা কত হবে, 45। এখান থেকে আমি চাইলে অ্যাঙ্গেলটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। এটা আমি এদিকে দিতে চাই, এদিকে মানে হচ্ছে 90 ডিগ্রি। এটা হরিজেন্টাল বা ভার্টিক্যাল দিতে চাই, হরিজেন্টাল থাকুক। কপিতে ক্লিক করি,
আচ্ছা, যদিও এখানে আসছে কিন্তু এটা হচ্ছে না, যাই হোক এখানে সিলেক্ট করে আমি এখানে এটাকে এভাবে 90 ডিগ্রিতে পরিণত করি, করে দিই। এটা তাহলে আমার 90 ডিগ্রিতে রোটেট হয়েছে। এখন আমি এইটাকে এবং এইটাকে সিলেক্ট করব। এই দুইটাকে সিলেক্ট করার পরে অ্যালাইন টুলে যাব। অ্যালাইন টুল থেকে আমি এখানে কি করব, এই দুটাকে মাঝখানে নিয়ে আসবো। তাহলে আমার দেখা যাবে এই আইকনটা ক্রিয়েট হয়ে যাবে। যেমন আমি এই কালারটা সাদা করে দিই, রাইট ক্লিক করে এটা করে দিই সাদা, আবার এখানে সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখান থেকে কালার চেঞ্জ করে দিই সাদা, তাহলে দুইটাই সাদা কালারে পরিণত হয়ে গেল। এখানে কোনো স্ট্রোক নাই, ওকে। এখানে আমি সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমার যে শেপ বিল্ডার টুলের মধ্যে আরেকটা টুল আছে, উইন্ডো থেকে আমি সিলেক্ট করব পাথ ফাইন্ডার, পিতে পাওয়া যাবে পাথ ফাইন্ডার নামে একটা টুল আছে। পাথ ফাইন্ডার একটা টুল আছে, পাথ ফাইন্ডারের অনেকগুলো কাজ আছে, আমরা কাজ আগে দেখেছিলাম। যেমন এখানে আছে মাইনাস ফন্ট, এখানে শুধুমাত্র দুইটা যদি সিলেক্ট থাকে নিচের অংশটা রয়ে যাবে, উপর অংশ ডিলিট হয়ে যাবে। এটা হচ্ছে কি ইন্টারসেক্ট হবে, ছেদনযোগ্য অংশটা রয়ে যাবে, এভাবে আর কি বিষয়টা। এটাকে এটা একটা অপশন আছে, সেটা হচ্ছে ডিভাইড আছে, ট্রিম আছে। ট্রিমে ক্লিক করলাম, তাহলে কিন্তু কি হয়ে গেল, এটা কেটে গেল একদম। এটা আমি ট্রিমে ক্লিক করে কেটে পারি। এই পাথ ফাইন্ডার টুলটা খুবই গুরুত্বপূর্ণ টুল। এটাকে ধরে নিয়ে এসে এখান থেকে এটাকে ধরে নিয়ে এসে এখানে ঢুকিয়ে দিব, কারণ এই টুলটা আমার সব সময় দরকার হবে। এখন এটাকে সিলেক্ট করবো, রাইট ক্লিক করবো, আনগ্রুপ করবো। আনগ্রুপ করে দেখবো যে এরা এখানে কোনো কিছু রয়ে গেছে কিনা। যদি কোনো আইকন রয়ে যায় এগুলোকে রিমুভ করে দেব। আমার দেখতেছি এখানে কোনো আইকন নাই, এই 4টা আইকন মিলে একটা আইকন। এখানে আমি জাস্ট এটাকে সিলেক্ট করব, কন্ট্রোল জি চেপে গ্রুপ করব। কন্ট্রোল জি চেপে গ্রুপ করার পর এটাকে আমি শিফট এবং অল্টার একসাথে চেপে অনেক ছোট করব। ছোট করার পর এই আইকনটাকে নিয়ে এসে এখানে বসিয়ে দিব। এই আইকন যে আমি নিয়ে এসে এখানে বসিয়ে দিলাম, এটা একটু ডিফারেন্ট হচ্ছে বাড়ির যে আইকন। আমি আরেকটা কাজ করতে পারি। এই যে এইখানে যে একটা মাথা আছে না, সেই মাথাটাকে আমি বাড়ির আইকন হিসেবে তৈরি করে দিতে পারি। সেটাও কিন্তু একটা খুব সুন্দর একটা কাজ হবে। বিশেষ করে এই যে টি এর যে অপশনটা আছে না, টি এর অপশনটাকে যদি আমি এভাবে কাজ করে থাকি আর কি। রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর আমি আনগ্রুপ করব। আনগ্রুপ করার পর টি এর যে মাথাটা আছে সেই মাথাটার জায়গায়, আচ্ছা আমি কন্ট্রোল জেড দিই কয়েকবার, কন্ট্রোল জেড দিই। এই যে আইকন, এই আইকনটাকে আমি এই টি এর মাথায় বসিয়ে দিতে চাই। সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমি শিফট এবং অল্টার একসাথে চাপবো, চেপে আমি এখানে নিয়ে আসবো। এটাকে একটু রোটেট করি, শিফট এবং অল্টার একসাথে চাপে দিই। না, এটা ভালো হচ্ছে না, এই আইডিয়াটা খারাপ হচ্ছে, ভালো হচ্ছে না। এটা এখানেই থাকুক, এটা এই ডিজাইনের সাথে থাকুক। তাহলে ম্যাট জেলের আমার একটা ডিজাইন তৈরি হয়ে গেল। এই ডিজাইনের আমাদের হেমার এবং এই জিনিসটা হচ্ছে লাল এবং সাদা। এবং এটাকে আমি রাইট ক্লিক করব, ক্রিয়েট আউটলাইন, এটাও ঠিক আছে। এটাকে পুরোটাকে আমি কি করব, গ্রুপ করব কন্ট্রোল জি দিয়ে। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করার পর আমি এটাকে এখানে মাঝখানে রাখবো। ঠিক অ্যালাইন কীভাবে করতে হয়, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি অ্যালাইন টুলে যাবো, এখানে যে সেল দেবো অ্যালাইন টু আর্টবোর্ড, এখানে ঠিক মাঝখানে আমি রাখবো। তাহলে আমার এই ডিজাইনটা মাঝখানে আছে। এখন আমি এই ডিজাইনটাকে যদি মার্কেট প্লেসে আপলোড করতে চাই বা দেখতে চাই, তাহলে ফাইল থেকে আমরা এখানে এক্সপোর্টে গিয়ে সেভ ফর ওয়েব, এটার শর্টকাট হচ্ছে কন্ট্রোল অল্টার শিফট এস। এখান থেকে আমি এটাকে জেপিইজি করে দিব। যখন আমরা জেপিইজি হাই ভার্সন করে দিব, সেভ করব। জেপিইজি হাই ভার্সন করে দিয়ে আমি যখন সেভ করব, যেমন ডেস্কটপে আমি আইকনস ফোল্ডারে সেভ করি, দিস পিসির ডেস্কটপে আইকনস নামক যে ফোল্ডারটা ক্রিয়েট করেছিলাম, সেই ফোল্ডারে লোগো ডিজাইন ডট জেপিজি নামে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমার যে কন্টেস্টটা আছে, মডার্ন লোগো ডিজাইনের যে কন্টেস্টটা আছে, সেই কন্টেস্টে সাবমিট মাই এন্ট্রিতে যাব। সাবমিট মাই এন্ট্রি থেকে ব্রাউজ ফাইলে যাব। ব্রাউজ ফাইল থেকে আমি এই যে ফাইলটা যেখানে আমি সেভ করে রেখেছি, ডেস্কটপ থেকে আমি আইকনস নামক ফোল্ডার, তাহলে ডেস্কটপ থেকে আমার যে আইকনস নামক ফোল্ডার, সেই ফোল্ডারে আমি যাব। গিয়ে আমার লোগো ডিজাইন ডট জেপিজি এটাকে সেভ করব এবং এখানে দিব যে
তার যে ম্যাটজেল লোগো, কী লোগো? ম্যাটজেল ইউনিক লোগো। এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করব, কপি দিয়ে বলে দিব ম্যাটজেল ইউনিক লোগো, ইউনিক লোগো, দিস ইজ মাই ডিজাইন। এভাবে যে কোনো কিছু লিখে দিতে পারে, আপনার পছন্দ মতো লিখে দিবেন। লিখে দেওয়ার পর সাবমিট এন্ট্রি দিবেন। সাবমিট এন্ট্রি দেওয়ার পর আপনি এখান থেকে চেক করবেন এন্ট্রি থেকে আপনার এন্ট্রিটা ঠিকভাবে হয়েছে কি না। freelancer.com-এ যাবেন, গিয়ে এই এন্ট্রিটা আপনি দেখবেন যে আপনার এন্ট্রিটা কেমন হলো। এইভাবে আমি আপনাদেরকে যেভাবে বলেছি আপনারা গ্রুপ তৈরি করবেন অথবা নিজে নিজে এইরকম প্রায় 20টা ডিজাইন তৈরি করবেন। এট ফার্স্ট 20টা ডিজাইন আপনাকে কাজ করতেই হবে, এটাই হলো বিষয়। এখান থেকে এন্ট্রিতে গেলে অল এন্ট্রি থেকে মাই এন্ট্রিতে ক্লিক করলে তার নিজের এন্ট্রিটা দেখতে পারা যাবে এবং এইভাবে ইউনিক ডিজাইন তৈরি করতে করতে আপনি একসময় শিখতে পারবেন। আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। ঠিক আছে, সবাই দোয়া রাখবেন এবং এই ডিজাইনটা প্রায় 20টা ডিজাইন তৈরি করবেন। আমি যেভাবে বলেছি সেভাবে যদি কাজ করেন আপনি অবশ্যই একদম ভালো ডিজাইনার হতে পারবেন, ভালো কিছু শিখতে পারবেন। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।